नमस्कार गल्पकथाकृति शर्ट स्टोरी चैनेले आपनादेर सबाइके स्वागत। सद्य प्रयात प्रफुल्ल रायेर एकटी गल्प आज के आपनादेर काछे निये एसेछि। गल्पेर नाम स्वाद। काचेर देवाल दिये घेरा बैंक मैनेजारेर एई घरटा सुंदर करे साजानो। मेझेते मेरुन रंगेर मैट्रेस, एकधारे ग्लास टप सेक्रेटारियेट टेबिल, रंगीन टेलिफोन, फोम लागानो चेयर, माथार ओपर झकझके सिलिंग फैन। এই ঘরের সবকিছুর মধ্যেই সুরুচির ছাপ। এখান থেকে বাইরে তাকালে মহেশমুন্ডা শহরের অনেকটা অংশ চোখে পড়ে। ছোটনাগপুরের ছোট্ট নিরিবিলি শহর মহেশমুন্ডা এক কথায় চমৎকার। এই মুহূর্তে অজিতেশ তার চেয়ারটিতে বসে ডান দিকের জানালা দিয়ে অলস চোখে বাইরে তাকিয়েছিলেন। তিনি এই ব্যাংকের ম্যানেজার। আজ তেমন কাজের চাপ নেই। ফাইল টাইল যা ছিল সব দুটোর মধ্যে পরিষ্কার করে দিয়েছেন অজিতেশ। ক্লিয়ারেন্সের জন্য গোটা 50 চেক জমা পড়েছিল। ফিক্সড ডিপোজিট আর লকারের জন্য এসেছিল 8-10 জন লোক। সেই সবও দুটোর মধ্যেই চুকে গেছে। তারপর থেকে চেয়ারে আধ শোয়ার মতো করে শরীরটা এলিয়ে দিয়ে মহেশমুন্ডা শহরের দিকে তিনি তাকিয়ে আছেন। কলকাতা হেড অফিস থেকে মাত্র 1 মাস হলো মহেশমুন্ডার ব্রাঞ্চে ম্যানেজার করে অজিতেশকে পাঠানো হয়েছে। এখানে পা দেওয়ার সঙ্গে সঙ্গে জায়গাটা ভীষণ ভালো লেগে গেছে তার। অজিতেশের বয়স 50-এর কাছাকাছি। নাক মুখ কাটা কাটা, শরীরের বয়সের ভার তেমন পড়েনি, তবে চুলের আধা আধি রূপোর তার হয়ে গেছে। তিনি অবিবাহিত। এই ব্যাংক বাড়িটার দোতলায় তার কোয়ার্টার। অজিতেশের কোয়ার্টার পুরোপুরি ভৃত্যতান্ত্রিক। একটি চাকর আর রান্নার জন্য একটি মৈথিলি বামুন ছাড়া এখানে আর কেউ নেই তার। এখন 4টের মতো বাজে। সময়টা জুনের মাঝামাঝি। আকাশ জুড়ে কালো কালো মেঘেরা হানাদারের মতো ছুটে বেড়াচ্ছে। বোঝা যাচ্ছে আর কদিনের মধ্যেই বর্ষা নেমে যাবে। মেঘাচ্ছন্ন আকাশের তলায় মহেশমুন্ডা শহরটাকে ফ্রেমে আটকানো একখানা ছবির মতো মনে হচ্ছে। জায়গাটার পাহাড়ি মেজাজ, চারিদিকে চড়াই উতরাইয়ের ঢালে ঢালে এবং টিলার মাথায় নানা জাতের গাছপালা, দেবদারু ও ইউক্যালিপটাস ইত্যাদি। আর এইসবের ফাঁকে ফাঁকে সুন্দর সুন্দর বাড়ি। আর চোখে পড়ে কালো ফিতের মতো আঁকা বাঁকা রাস্তা। দূরে পেন্সিলের অস্পষ্ট আঁচড়ের মতো পরেশনাথ পাহাড় দাঁড়িয়ে আছে। দূরমনস্কের মতোই দেখে যাচ্ছিলেন অজিতেশ। হঠাৎ কে যেন খুব কাছ থেকে ডেকে উঠল, স্যার। চমকে ঘুরে বসতে অজিতেশ হরিনারায়ণ সান্যালকে দেখতে পেলেন। লোকটা কখন যে ইঁদুরের মতো শুরুত করে এই ঘরে ঢুকে পড়েছে তিনি টের পাননি। হরিনারায়ণের বয়স 54-55। বাঁকানো বেতের মতো ঢ্যাঙা চেহারা, শরীরে মাংসের চাইতে হাড়ই বেশি, চৌকো মুখ, চোখ 1 ইঞ্চি গর্তে ঢোকানো, আর চুল ধোঁয়াটে রঙের। লোকটা এই ব্যাংকের কেরানি। টাকা তোলার জন্য চেক জমা দিলে ক্লায়েন্টকে টোকেন দেওয়া তার কাজ। 30 বছর ধরে একান্ত নিষ্ঠার সঙ্গে সে এই দায়িত্বটাই পালন করে যাচ্ছে। অজিতেশ শুনেছেন 30 বছর আগে চাকরি পেয়ে সেই যে হরিনারায়ণ মহেশমুন্ডার এই ব্রাঞ্চে এসেছিল, তারপর থেকে আর নড়েনি। আসলে ট্রান্সফার আর প্রমোশনের জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু তার খুঁটির জোর নেই, ফলে কিছুই হয়নি। তাই এই মহেশমুন্ডায় জীবন কাটিয়ে দিতে হচ্ছে। অজিতেশ জিজ্ঞাসা করলেন, কিছু বলবেন? স্যার, আজ কি আপনার সময় হবে? কেন বলুন তো? আপনি বোধহয় আমার ব্যাপারটা ভুলেই গেছেন স্যার। কথা দিয়েছিলেন আমাদের বাড়িতে যাবেন। অজিতেশের মনে পড়ে গেল এবার। তিনি মহেশমুন্ডায় আসার পরেই হরিনারায়ণ ধরেছিল একদিন তাদের বাড়ি নিয়ে যাবেন। 2-4 দিন পরপরই কথাটা সে মনে করিয়ে দেয়। যাব করে 1 মাস কেটে গেছে, কিন্তু ব্যাংকের নানা রকম কাজে যাওয়াটা আর হয়ে ওঠেনি। ব্যস্তভাবে অজিতেশ বলে উঠলেন, না ভুলবো কেন, আপনার বাড়ি তো নিশ্চয়ই যাব।
হরিনারায়ণের বাঁকানো শরীর আরও একটু ঝুঁকে পড়ল। স্যার, আমার খুব ইচ্ছা আপনি আজই চলুন। অফিস ছুটির পর আমি আপনাকে নিয়ে যাব। আজ আর না বলবেন না স্যার। কাজের চাপটাপ নেই। ছুটির পর হয় দোতলার কোয়ার্টারে গিয়ে ইজি চেয়ারে গা ছেড়ে দিয়ে ইংরেজি ক্রাইম ফিকশন কি থ্রিলার পড়েই সময় কাটাতে হবে, নইলে একা একা মহেশমুন্ডা শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবেন। তার চাইতে হরিনারায়ণের সঙ্গে তাদের বাড়ি গিয়ে খানিকক্ষণ গল্প টল্প করে সময় কাটিয়ে এলে মন্দ লাগবে না। একটু হেসে অজিতেশ বললেন, ঠিক আছে, যাব। খুশিতে হরিনারায়ণের ভাঙাচোরা মুখ চকচকিয়ে উঠল। একটু উচ্ছ্বসিত ভাবেই সে বলল, হ্যাঁ দিনে স্যার আমি সাকসেসফুল হলাম। হরিনারায়ণের এই উচ্ছ্বাসটুকু অজিতেশের ভালোই লাগলো। তিনি হাসলেন, কিন্তু কিছু বললেন না। ঘণ্টাখানেক বাদে ব্যাংক ছুটির পর হরিনারায়ণের সঙ্গে বাইরের রাস্তায় আসতেই সে বলল, স্যার একটা রিক্সা ডাকি। আপনার বাড়ি কত দূরে? ওই তো উঁচা মহল্লায়। উঁচা মহল্লা এই ব্যাংক থেকে মাইল দেড়েকের মতো রাস্তা। অজিতেশ বললেন, রিক্সার দরকার নেই, চলুন না, হাঁটতে হাঁটতেই যাই। বিকেলে পায়ে হেঁটে বেড়াতে ভালোই লাগবে। হরিনারায়ণ তবু জিজ্ঞাসা করলেন, কষ্ট হবে না তো স্যার? একটুও না, চলুন। দুজনে পাশাপাশি হাঁটতে লাগলেন। এই মহেশমুন্ডা শহরে কম করে 20-25টা মাইকা মাইন্স অর্থাৎ অভ্রের খনি রয়েছে। গিরিডিকে বাদ দিলে অভ্রখনির সংখ্যা এখানে সবচাইতে বেশি। ইন্ডিয়া থেকে যত মাইকা বিদেশে এক্সপোর্ট করা হয় তার সিকি ভাগ যোগায় মহেশমুন্ডা। এখানকার যে কোনো রাস্তার দুধারে চকচকে পাতলা আঁশের মতন অভ্র ছড়িয়ে আছে। কোথাও কোথাও পাহাড়ের মতো অভ্রের স্তূপও চোখে পড়ে। চড়াই উতরাই ভেঙে উঁচা মহল্লায় হরিনারায়ণের বাড়ি পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেল। বাড়িটা একটা ছোটোখাটো টিলার মাথায়, অনেকটা বাংলো ধরনের। ওপরে টালির চাল, চারধারে ইটের দেওয়াল, মেঝে টকটকে লাল সিমেন্টের। সামনের দিকে অনেকটা জায়গা জুড়ে সুন্দর ফুলের বাগান। বাইরের ঘরের টিউবলাইট জ্বালিয়ে একটা বেতের সোফায় অজিতেশকে বসিয়ে হরিনারায়ণ বলল, স্যার 1 মিনিট আপনাকে একটু একলা থাকতে হবে, আমি ভিতরে খবর দিয়ে আসি। অজিতেশ হরিনারায়ণের মতলবটা বুঝতে পেরেছিলেন। হেসে হেসে বললেন, বাড়ির লোকদের কিন্তু একদম ব্যস্ত করবেন না। 1 কাপ বিনা চিনি চা ছাড়া আমি আর কিচ্ছু খাবো না। হরিনারায়ণ বিনীতভাবে হাসল, সে দেখা যাবেক্ষণ। এতদিন বলে বলে বাড়ি আনতে পেরেছি আপনাকে। চিনি ছাড়া শুধু 1 কাপ চা খেলে কি আমাদের ভালো লাগবে স্যার? অজিতেশ বললেন, ঠিক আছে, ওর সঙ্গে 2খানা বিস্কুট দেবেন, নাথিং মোর। আপনার কথা বাড়ির মেয়েদের বলবো, তারপর তারা যা ভালো বোঝে তাই করবে। আমার কিন্তু সেখানে হাত নেই স্যার। বলে হরিনারায়ণ ভিতরে চলে গেলেন। অজিতেশ বসে বসে বাইরের ঘরটাই দেখতে লাগলেন। ঘরটা ভারী ছিমছাম। বেতের সোফা টোফা ছাড়া এক ধারে কাচের বুককেসে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্রের গ্রন্থাবলী সাজানো রয়েছে। বুককেসটার পাশে গোল একটা টেবিলের ওপর হায়দ্রাবাদি ফুলদানিতে 1 গুচ্ছ টাটকা রজনীগন্ধা। আরেক ধারে কারুকাজ করা কাঠের স্ট্যান্ডে ব্রোঞ্জের একটা নটরাজ মূর্তি। দেওয়ালগুলো হালকা সবুজ রঙের। এক দেওয়ালে রবীন্দ্রনাথের একটা পেন্সিল স্কেচ, তার উল্টো দিকের দেওয়ালটায় একটি হাসি মুখ তরুণীর ফটো। ফটোটা দেখতে দেখতে হঠাৎ কেমন যেন চেনা চেনা লাগলো। কোথায়, কবে, কতদিন আগে তাকে দেখেছেন প্রথমটা তিনি মনে করতে পারলেন না, কিন্তু ছবির মেয়েটা দুরন্ত আকর্ষণে তাকে যেন টানছিল। পলকহীন কিছুক্ষণ তাকিয়ে থাকার পর কখন যে নিজের অজান্তেই উঠে এসে ফটোটার সামনে দাঁড়িয়েছেন অজিতেশের খেয়াল নেই। সেটা দেখতে দেখতে আচমকা বিদ্যুৎ চমকের মতো তার সব মনে পড়ে গেল। সময়ের উজান টানে তিনি যেন 30-32 বছর আগের পূর্ব বাংলার এক মফস্বল শহরে ফিরে গেলেন।
তখন অজিতেশের বয়স আর কত, খুব বেশি হলে 16-17, আর সুধার 14-15। হ্যাঁ, ফটোর মেয়েটার নাম সুধা। ধলেশ্বরী পাড়ের এক ছোট্ট নগণ্য গ্রাম দীঘাপোতা ছিল অজিতেশদের দেশ। তারা ছিলেন ভীষণ গরিব। বাবা দীঘাপোতা হাই স্কুলে সংস্কৃতের পণ্ডিত ছিলেন। বাড়িটা ছাড়া বাড়তি 1 ইঞ্চি জমিজমা তাদের ছিল না। সে আমলে বাবা মাইনে পেতেন 33 টাকা 12 আনা, আর করতেন যজমানি। এই সামান্য উপার্জনে 7-8 জনের বিরাট সংসার কিভাবে যে চালাতেন তিনিই জানেন। অজিতেশকে ঘিরে বাবার উচ্চাসা ছিল আকাশ ছোঁয়া। ওই অল্প কটা টাকা থেকেই কিছু বাঁচিয়ে তিনি অজিতেশকে পড়িয়েছিলেন। হয়তো ভেবেছিলেন এখন একটু কষ্ট করলে শেষ জীবনে ছেলেটা দাঁড়িয়ে গেলে ভালো ডিভিডেন্ড পাবেন। ফার্স্ট ডিভিশনে অজিতেশ ম্যাট্রিকটা পাশ করায় বাবার উচ্চাসা 10 গুণ বেড়ে গিয়েছিল। তিনি ঠিক করে ফেলেছিলেন ছেলেকে আরও পড়াবেন। কিন্তু দীঘাপোতা গ্রামে কলেজ টলেজ ছিল না। অনেক ভাবনা চিন্তার পর নবীপুরের কথা তার মনে পড়ে গিয়েছিল। নবীপুর তাদের বাড়ি থেকে 50-60 মাইল দূরে বেশ নামকরা একটা মফস্বল শহর। মোটর লঞ্চে গেলে ঘণ্টা 3 লাগতো। সেখানে একটা ভালো ইন্টারমিডিয়েট কলেজ ছিল, আর ছিলেন মহিতোষ মজুমদার। মহিতোষ নবীপুরের সবচাইতে নামকরা ফৌজদারি উকিল। দুর্দান্ত পয়সার তার। হুড়হুড় করে তার ঘরে তখন পয়সা ঢুকছে। নবীপুরে নদীর ধার ঘেঁষে 20 বিঘা জমি ঘিরে পুকুর বাগান এবং তেতলা প্রকাণ্ড বাড়ি বানিয়েছিলেন। সবচাইতে যেটা জরুরি ব্যাপার তা হলো মহিতোষ মজুমদার অজিতেশদের দূর সম্পর্কের আত্মীয় এবং মানুষ হিসেবে খুবই দিলদরিয়া। 2 হাতে যেমন রোজগার করেন 10 হাতে খরচও করে থাকেন। মহিতোষের কথা মনে হওয়া মাত্রই বাবা তাকে চিঠি লিখেছিলেন যদি অনুগ্রহ করে তিনি অজিতেশকে তার বাড়িতে থেকে কলেজে পড়বার ব্যবস্থা করে দেন। এই উপকার জীবনে ভুলবেন না। 4 দিনের মাথায় উত্তর এসেই গেল। চিঠি পেয়েই যেন অজিতেশকে পাঠিয়ে দেওয়া হয় তাকে পড়ানোর সব দায়িত্ব মহিতোষের। উত্তর পাওয়ার পরের দিনই লঞ্চে উঠে নবীপুরে চলে গিয়েছিলেন মহিতোষ। মনে পড়ে ভোরবেলা নবীপুরের জেটি ঘাটে তাদের লঞ্চটা এসে থেমেছিল। তখনও রোদ ওঠেনি, যদিও সময়টা পুজোর কাছাকাছি। পাতলা সিল্কের মতো কুয়াশা চারিদিক ঝাপসা হয়েছিল। টিনের সুটকেস হাতে ঝুলিয়ে আর শতরঞ্চি মোড়া দড়ি দিয়ে বাঁধা বিছানাটা কাঁধে চাপিয়ে লঞ্চ থেকে নিশ্চল জেটিতে নামতেই বিরাট লম্বা চওড়া চেহারার একটি লোকের ওপর তার চোখ অনিবার্যভাবেই গিয়ে পড়েছিল। ভদ্রলোকের পরনে ঢিলে ঢালা সাদা ফুল প্যান্ট আর হাফ শার্ট, কোমরে বেল্ট, পায়ে ভারী বুট। ভদ্রলোকও এধারে ওধারে তাকাতে তাকাতে অজিতেশকে দেখে ফেলেছিলেন। বড় বড় পা ফেলে তার কাছে গিয়ে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি দীঘাপোতা থেকে আসছো? অজিতেশ থমকে দাঁড়িয়ে গিয়ে বলেছিলেন, আগে হ্যাঁ। তোমার নাম কি অজিতেশ? আগে হ্যাঁ। আমি মহিতোষ মজুমদার। আত্মীয়তা থাকলেও মহিতোষকে আগে আর কখনো দেখেননি অজিতেশ। ঠিকানাটা অবশ্য জানা ছিল। ভেবেছিলেন লঞ্চ থেকে নেমে লোকজনকে জিজ্ঞেস করে করে বাড়িটা বার করে ফেলবেন। কিন্তু মহিতোষ নিজেই যে তাকে লঞ্চ ঘাটায় নিতে আসবেন এতটা আশা করা যায়নি। মালপত্র নামিয়ে রেখে তাড়াতাড়ি ঝুঁকে প্রণাম করেছিলেন অজিতেশ। 2 হাতে তাকে তুলে ধরে মহিতোষ বলেছিলেন, ফার্স্ট ডিভিশনে পাশ করেছ, আমি রিয়েলি হ্যাপি, চলো এবার। বলে তিনি নিজে অজিতেশের টিনের বাক্সটা তুলে নিয়েছিলেন। অজিতেশ আপত্তি করলেও শোনেননি। লঞ্চঘাটার গা ঘেঁষে বড় রাস্তা, সেখানে একটা ফিটন দাঁড়িয়েছিল। মহিতোষ অজিতেশকে নিয়ে সেটায় উঠতেই কোচওয়ান গাড়ি হাঁকিয়ে দিয়েছে। নদীর গা ঘেঁষে রাস্তাটা চলে গেছে। ফিটনের স্বাস্থ্যবান লাল ঘোড়াটা টগবগিয়ে ছুটছিল। পাশাপাশি বসে এক ধারে নদী আর এক ধারে নবীপুরের বাড়িঘর দেখতে দেখতে মহিতোষের নানা প্রশ্নের উত্তর দিয়ে গিয়েছিলেন অজিতেশ। মহিতোষ বলেছিলেন, তোমার বাবা ভালো আছেন? আগে হ্যাঁ। বাড়ির আর সবাই? সবাই ভালো আছে। আমার বাড়িটা তোমার নিজের বাড়ি বলেই মনে করবে, বুঝলে?
আগে হ্যাঁ, কোনো রকম সংকোচ করবে না। আচ্ছা, আর তোমার যখন যা দরকার হবে চেয়ে নেবে। আচ্ছা। কলেজে কিন্তু অনেক রকমের বাজে ছেলে আছে, বদসঙ্গ সবসময় অ্যাভয়েড করে চলবে। তোমার বাবা বহু কষ্ট করে তোমাকে মানুষ করতে চাইছেন, অনেক আশা নিয়ে আমার কাছে পাঠিয়েছেন। তার আশা ভঙ্গ ঘটে এমন কিছু করবে না কিন্তু। আমার কাছে 2 বছর থেকে তুমি ইন্টারমিডিয়েট পড়বে। 2 বছর বাদে যে অজিতেশকে আমি তোমার বাবার কাছে ফেরত পাঠাবো সে যেন হীরের টুকরো হয়। ভদ্রলোককে সেদিন ভোরে অত্যন্ত সহৃদয় আর আপনজনই মনে হয়েছিল অজিতেশের। তিনি বলেছিলেন, আমি আপনার মর্যাদা রাখতে চেষ্টা করব। খুব ভালো কথা। আর একটা কথা। একটু চুপ থাকার পরেই মহিতোষ আবার বলেছিলেন। অজিতেশ জিজ্ঞাসু চোখে তাকিয়েছিলেন। মহিতোষ বলেছিলেন, তুমি আমার কাছ থেকে পড়াশোনা করবে, প্রতিদিনে আমি কিছুই চাই না, শুধু আশা করব তুমি এমন কিছু করবে না যাতে আমার সম্মান নষ্ট হয়, আর আমার ঘরের ভিতে কখনো সিঁধ চালাবে না। অজিতেশ হকচকিয়ে গিয়েছিলেন। প্রতিধ্বনির মতো করে বলেছিলেন, সিঁধ চালাবো? বুঝতে পারছো না নিশ্চয়ই? আগে না। পরে পারবে। কথায় কথায় ফিটনটা মহিতোষের বাড়িতে পৌঁছে গিয়েছিল। ততক্ষণে রোদ উঠে গেছে। একতলায় যেখানে গাড়িটা থেমেছিল সেখানে 14-15 বছরের এক মেয়ে দাঁড়িয়েছিল। তার পরনে সোনালি সিল্কের শাড়ি আর কনুই পর্যন্ত হাতাওয়ালা ব্লাউজ। ব্লাউজের হাতায় কুঁচি দেওয়া ঝালর। মেয়েটার মুখ প্রতিমার মতো, সরু তুলিতে আঁকা ভুরু, পাতলা রক্তাভ ঠোঁট, ভাষা ভাষা টানা চোখ, ফুরফুরে ধারালো নাক, চেহারাটা রোগা মতো। অজিতেশরা নামতেই মেয়েটা দৌড়ে কাছে চলে এসেছিল। আদুরে গলায় মহিতোষকে বলেছিল, আমাকে তুমি কেন লঞ্চ ঘাটায় নিয়ে গেলে না বাবা? কেন নিয়ে গেলে না? তুই ঘুমোচ্ছিলে তাই আর ডাকিনি। কেন ডাকলে না? কেন ডাকলে না? ডাকলে তো রেগে উঠতিস। না, আমি রাখতাম না। বোঝাই গিয়েছিল মহিতোষ তাকে লঞ্চ ঘাটে নিয়ে যাবেন, কথা দিয়েছিলেন। না নিয়ে যাওয়ার জন্য সে রেগে গেছে। সে হাত পা ছুঁড়তে ছুঁড়তেই কথাগুলো বলছিল। মহিতোষ বলেছিলেন, এরকম করতে নেই সুধা। সেই প্রথম মেয়েটির নাম জানতে পেরেছিলেন অজিতেশ। সুধা মহিতোষের কথা না শুনে সমানে হাত পা ছুঁড়ছিল। মহিতোষ বলেছিলেন, এদিকে আয়, আয় এদিকে, তোর সঙ্গে আলাপ করিয়ে দিই। অজিতেশের দিকে তাকিয়ে হাত পা ছোড়াটা বন্ধ করেছিল সুধা, কিন্তু নাকি সুরে হু হু করেই যাচ্ছিল। সে বলেছিল, না লক্ষ্মী সোনা, আয়, এরকম করতে নেই। সারা রাত জেগে ছেলেটা এসেছে, দেখছিস না ও আর দাঁড়িয়ে থাকতে পারছে না। দ্রুত এক পলক অজিতেশকে লক্ষ্য করে নাকের ভেতরকার সেই হু হু শব্দটা থামিয়ে দিয়েছিল সুধা। তারপর পায়ে পায়ে এগিয়ে এসেছিল। এ হলো তোমার অজিতেশ দাদা, আর অজিতেশ এ হলো আমার একমাত্র মেয়ে সুধা। সুধা একদৃষ্টে লক্ষ্য করছিল অজিতেশকে। সেদিন তার চুলে ছিল কদম ছাঁট, চোখে মুখে স্পষ্ট গ্রাম্য ছাপ। তার পরনে ছিল খাড়ে কাঁচা লালচে ধুতি আর লালচে হাফ শার্ট, পায়ে তালি মারা লাল কেডস। নিজের মাথাটা ঘুরিয়ে ঘুরিয়ে এপাশ থেকে ওপাশ থেকে অজিতেশকে দেখতে দেখতে সুধা বলেছিল, এতে একেবারে গেঁয়ো ভূত বাবা। ছি সুধা, এরকম কথা বলতে নেই। সুধা হঠাৎ ঝর্ণার মতো উচ্ছ্বসিত হয়ে হেসে উঠেছিল। বাবা, ওর চোখ দুটো দেখেছ? ঠিক পাছুরের মতো। জামা কাপড়ের ছিঁড়ি দেখো, আর জুতোটা। ওর কথায় কিছু মনে করো না বাবা, একেবারে পাগল মেয়ে। এসো, তুমি ভেতরে এসো। অজিতেশকে সঙ্গে করে মহিতোষ বাড়ির ভিতরে যাবেন। সেই সময়ই দারুণ রূপসী মধ্যবয়সী একটি মহিলা বেরিয়ে এসেছিলেন। এক পলক অজিতেশের দিকে তাকিয়ে মহিলা জিজ্ঞাসা করেছিলেন, এই বুঝি? মহিতোষ বলেছিলেন, হ্যাঁ।
তারপর অজিতেশের দিকে ফিরে বলেছিলেন, ইনি সুধার মা। পরে অজিতেশ জেনেছিলেন সুধার মায়ের নাম মনোরমা। তিনি মনোরমাকে প্রণাম করতেই তার চিবুকে আঙুল ঠেকিয়ে তিনি চুমু খেয়ে বলেছিলেন, বেঁচে থাকো বাবা, তোমার ভালো করে পাশের খবর পেয়ে আমরা যে কি খুশি হয়েছি। ও কোন ঘরে থাকবে? মহিতোষ জিজ্ঞাসা করেছিলেন মনোরমাকে। তার কথা শেষ হবার আগেই মনোরমা বলেছিলেন, সে তোমাকে ভাবতে হবে না, আমি সব ঠিক করে রেখেছি। এসো বাবা, এসো। একতলাতেই কোণের দিকের একটা ঘরে অজিতেশের থাকার ব্যবস্থা হয়েছিল। এই ঘরটার জানালা দিয়ে বাইরে তাকালে সুন্দর ছায়াছন্ন বাগান পেরিয়ে রাস্তা, আর রাস্তার ওপারে নদী। যেদিন তিনি সুধাদের বাড়ি গিয়েছিলেন সেদিনই মহিতোষ তাকে কলেজে ভর্তি করে দিয়েছিলেন। অজিতেশের মনে পড়ে সেই সব দিনে তিনি ছিলেন ভয়ানক লাজুক। কারোর মুখের দিকে তাকিয়ে কথা বলতে পারতেন না, কারোর সঙ্গে মিশতেনও না। বিশেষ করে সুধাকে দেখলে একেবারে জড়সড় হয়ে যেতেন। তখন কলেজে যাওয়া ছাড়া প্রায় সারাদিনই নিজের ঘরে বই টই নিয়ে বসে থাকতেন, কিংবা পুরনো আমলের ভারী খাটের ওপর শুয়ে অলস চোখে রাস্তার ওপারে নদীর দিকে তাকিয়ে থাকতেন। সুধার মা মনোরমা প্রায়ই তার ঘরে এসে তাড়া দিতেন, কিরে ছেলে, এরকম করে সারাদিন বই মুখে করে বসে থাকো যে, যাও নদীর পাড় থেকে একটু ঘুরে এসো। মহিতোষও তারা মক্কেলদের নিয়ে ব্যস্ত থাকার ফাঁকে ফাঁকে অজিতেশের খবর নিতেন। বলতেন, এখানে কীরকম লাগছে? অজিতেশ বলতেন, ভালো। কোনো অসুবিধে হচ্ছে না তো? আগে না। তোমার মাসিমার কাছে শুনি দিনরাত নাকি পড়াশুনো করো, ঘর থেকে বেরাও না। দিস ইজ ব্যাড। একটু না বেরালে শরীর ভালো থাকে? রোজ বিকেলে কলেজ থেকে ফিরে টিফিন খেয়ে বেরিয়ে আসবে, ঠিক আছে? কয়েকদিন তাড়া দিলে তবে হয়তো একদিন অজিতেশ বেড়াতে যেতেন। মনে পড়ে প্রথম কয়েকদিন সুধা তার কাছে আসেনি বা কথা টথা বলেনি। দূর থেকে ঠোঁট কামড়ে আর চোখ কুঁচকে তাকে লক্ষ্য করত। তারপর এক ছুটির দিনে দুপুরবেলা গোটা বাড়ি যখন নিঝুম, মহিতোষ আর মনোরমা ওপরতলায় ঘুমোচ্ছেন আর নিচের তলায় অজিতেশ ইতিহাসের একটা প্রশ্নের উত্তর লিখছেন, সেই সময় জানালার বাইরে হঠাৎ কাকাতুয়ার ডাক শোনা গিয়েছিল। অজিতেশ মুখ তুলে তাকিয়েছিলেন, কিন্তু কাকাতুয়া দেখা যায়নি। আবার তিনি খাতায় ঝুঁকে পড়েছিলেন। সঙ্গে সঙ্গে বুনো টিয়ার ডাকও শোনা গিয়েছিল। মুখ তুলে এবারও টিয়া দেখা যায়নি। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আবার লিখতে শুরু করেছেন অজিতেশ। পায়রার ডাক কানে এসেছিল। এইভাবে একে একে চড়াই, শালিক বা কাক ইত্যাদি নানা রকম পাখির ডাক ভেসে এসেছে, কিন্তু মুখ তুললেই কেউ নেই। কীরকম একটা সন্দেহ হতেই পা টিপে টিপে জানালার কাছে যেতেই দেখা গিয়েছিল ঘরের বাইরে এক ধারে দাঁড়িয়ে আছে সুধা। বোঝা গিয়েছিল এইসব পাখির ডাক আসলে তারই কাজ। মেয়েটা এত রকম পাখির গলা নকল করতে পারে। অজিতেশ ভেবে অবাক হয়ে গিয়েছিলেন, কিন্তু তাকে কি বলবেন ঠিক করে উঠতে পারেননি। ফিরে যে যাবেন তাও পারছিলেন না। সুধা বলেছিল, খুব ভালো ছেলেগিরি দেখানো হচ্ছে, তাই না? কিছু একটা বলতে চেষ্টা করেছিলেন অজিতেশ, কিন্তু গলা দিয়ে স্বর বেরোয়নি। আমি জানি তুমি ফার্স্ট ডিভিশনে পাশ করেছ, খুব গর্ব না? আমাদের দিকে ফিরেও তাকানো হয় না। অজিতেশ আবার চুপ। সুধা এবার বলেছে, ঠিক আছে, গুড বয়গিরি তোমার বার করছি। আমরা বছর বছর ফেল করব আর তুমি ফার্স্ট ডিভিশনে পাশ করবে, স্কলারশিপ পাবে, সেটি কিছুতেই হবে না। আজ আমি যাচ্ছি, কাল থেকে মজাটি টের পাবে। তার পরের দিন থেকে সুধা সত্যি সত্যি তার পিছনে ফেউয়ের মতো লেগে গিয়েছিল। পড়তে বসলেই বই কেড়ে নিত। কখনো কলেজ থেকে ফিরে অজিতেশ দেখতেন তার নোট নেওয়া খাতার উপরে কালি ঢালা রয়েছে। কোনোদিন বা দেখা যেত বইয়ের পাতা কাঁচি দিয়ে কাটা। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সুধার সঙ্গে সন্ধি করতে হয়েছিল। অজিতেশ ভয় ভয় জানতে চেয়েছিল কি করলে সুধার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যেতে পারে। সুধা বলেছিল, আমি যেভাবে বলবো ঠিক সেই রকমভাবেই চলতে হবে। কিভাবে চলবো বলে দিন। আমি তুমি করে বলছি আর তুমি আমাকে আপনি করে বলছো।
এখন থেকে আমাকে তুমি করে বলবে। ঠিক আছে, আপনাকে তুমি করেই বলবো। বজ্জাতি হচ্ছে? একসঙ্গে আপনি তুমি কি? হ্যাঁ, শুধু তুমি। আচ্ছা, কি কি করতে হবে বলো? আমার সঙ্গে নদীর পাড়ে বেড়াতে যেতে হবে। কি? কিন্তু তোমার মা বাবা? দূর হাঁদা গোবিন্দ, বাবা মাকে লুকিয়ে যাব। আমি আগে যাব, তারপর তুমি। একসঙ্গে বেরোলে ধরা পড়ে যাব না? কিন্তু বাইরে কেউ আমাদের যদি দেখে ফেলে? আমরা সবার সামনে ঘুরে বেড়াবো নাকি? তাহলে তোমাদের কলেজের ধারে নদী যেখানে বেঁকে গেছে সেখানে বেশি লোক দেখা যায় না, আমরা সেখানে যাব। শুনতে শুনতে মেরুদণ্ডের মধ্যে দিয়ে ঠান্ডা বরফের মতো কিছু একটা ওঠানামা করেছিল। বুকের ভেতর অনবরত হাতুড়ির আওয়াজ শোনা গিয়েছিল। আস্তে ঘাড় হেলিয়ে মাথা নেড়েছিলেন অজিতেশ। সেই শুরু। তারপর তাকে নিয়ে কী না করেছে সুধা। একদিন একটা জেলে ডিঙি চুরি করে ধলেশ্বরীর চরেও গিয়েছিল। আরেকদিন লুকিয়ে লুকিয়ে গিয়েছিল যাত্রা শুনতে। তারপর ভোর হবার আগেই ফিরে এসেছিল। অজিতেশের সব সময় ভয় হতো এই বোধহয় ধরা পড়ে গেলেন। তারপর ধীরে ধীরে কবে যে ভয়টা কেটে গিয়েছিল এতদিন বাদে আর মনে পড়ে না। সুধাকে ঘিরে দিনগুলো যেন স্বপ্নের মতো কেটে যেতে শুরু করেছিল। গরমের ছুটিতে কিংবা বড়দিনের সময় বাড়ি ফিরে যেতেন ঠিকই, কিন্তু সেখানে ভালো লাগতো না। ধলেশ্বরী পাড়ের সেই সুন্দর ছোট্ট মফস্বল শহরটায় কবে যে ফিরে আসবেন সেজন্য ভিতরে ভিতরে অস্থির হয়ে থাকতেন। দেখতে দেখতে 2 বছর কেটে গেল। মনে আছে সেদিন তার ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা শেষ। সন্ধ্যের একটু আগে কলেজ থেকে ফিরে নিজের ঘরে খাটের বাজুতে হেলান দিয়ে চুপচাপ বসেছিলেন অজিতেশ। মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছিল তার। কারণও ছিল। কারণটা হলো পরীক্ষা শেষ হয়েছে, 2-1 দিনের মধ্যেই তাকে বাড়ি যেতে হবে। তারপর সুধাদের এই শহরে আর ফেরা হবে না, কেননা এই শহরে ইন্টারমিডিয়েট পর্যন্তই পড়ার ব্যবস্থা আছে। বিয়ে পড়তে হলে তাকে ঢাকায় যেতে হবে। সুধার সঙ্গে আর দেখা হবে না। এই কথাটা যত ভাবছিলেন ততই বুকের ভিতর অদ্ভুত এক কষ্ট অনুভব করছিলেন অজিতেশ। তার 18-19 বছরের নরম মন দুঃখে ভেঙে চুরিয়ে যাচ্ছিল। কতক্ষণ বসেছিলেন খেয়াল নেই। হঠাৎ সুধা ঘরে এসে তার মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞেস করেছিল, ভূতের মতো চুপ করে বসে কি ভাবছ? কি আবার ভাববো, কিছু না বলে মুখ ফিরিয়ে নদীর দিকে তাকিয়েছিলেন অজিতেশ। নিশ্চয়ই ভাবছ, বলো। সুধা অজিতেশের মুখটা তার দিকে ফেরাতে ফেরাতে বলেছিল। অজিতেশ সঙ্গে সঙ্গে উত্তর দেননি। কিছুক্ষণ চুপ থেকে ঝাপসা গলায় বলেছিলেন, আমি কাল কি পরশু বাড়ি চলে যাচ্ছি। কেন? বারে পরীক্ষা শেষ হয়ে গেল না, তোমার সঙ্গে আর দেখা হবে না সুধা। কেন? তোমাদের এখানকার কলেজে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়া যায়, সেটা তো হয়েই গেল। এরপর বিয়ে পড়তে হলে তো অন্য কোথাও যেতে হবে। তোমার সঙ্গে আর কি করে দেখা হবে বলো? না না। কি না সুধা? তোমার এখান থেকে যাওয়া হবে না। কিন্তু পরীক্ষা যে হয়ে গেল, আমি এখানে কি করে থাকবো বলো? হঠাৎ একটা কাণ্ডই করে বসেছিল সুধা। 2 হাতে অজিতেশকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করেছিল। আমি জানি না, আমি জানি না, জানি না। যে মেয়েটা এই 2 বছরে তার উপর সমানে জোর খাটিয়ে এসেছে, আচমকা তাকে কাঁদতে দেখে কি করবেন ভেবে পাননি অজিতেশ। তাছাড়া আগে আর কখনো সুধা তাকে এইভাবে জড়িয়ে ধরেনি। বুকের ভেতর শিহরণ খেলে গিয়েছিল তার। অসহ্য উত্তেজনায় আর সুখে ভীষণ কাঁপছিল তার শরীর। অজিতেশ বলেছিলেন, কিন্তু আমি কি করব বলো? সে তুমি বুঝবে, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। অজিতেশ কিছু একটা উত্তর দিতে যাচ্ছিলেন, কিন্তু ঘরের ভেতর হঠাৎ বাজ পড়ার মতো ভারী মোটা গলা শোনা গিয়েছিল, হারামজাদা বজ্জাত। চমকে উঠে সুধাকে বুকের ভিতর থেকে সরিয়ে দিতে দিতে অজিতেশ দেখেছিলেন
5 ফুট দূরে মহিতোষ দাঁড়িয়ে আছেন। অজিতেশ তার মুখের দিকে তাকাতে পারেননি, ঘাড় নিচু করেছিলেন। মহিতোষ চিৎকার করে বলেছিলেন, প্রথম আসার দিন ওয়ার্নিং দিয়েছিলাম আমার ঘরে সিঁধ চালাবে না, সেই সিঁধটাই চালিয়ে দিলে। স্কাউন্ড্রেল, শুয়োর, ভেবেছ কি তোমার মতো গেঁয়ো স্কুল মাস্টারের ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব? হ্যাঁ, দয়া করে এখানে এনে পড়িয়েছি আর তার এই রিটার্ন? দাঁড়াও, চাপকে তোমার পিঠের চামড়া তুলে দেব। আমার চাবুকটা কোথায়? দৌড়ে বেরিয়ে গিয়ে মহিতোষ চাবুক আনতে যাবেন, কিন্তু সেই সময় সুধা বলে উঠেছিল, বাবা ওর কোনো দোষ নেই, বাবা ওকে মেরো না, ওকে মেরো না, সব দোষ আমার। ঠিক আছে, আত্মীয়র ছেলে, মারব না। তারপরেই অজিতেশের দিকে তাকিয়ে মহিতোষ বলেছিলেন, উপকার করেছিলাম, তার যথেষ্ট প্রতিদান পাওয়া গেছে, কিন্তু আর না, আজই এক্ষুনি তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। এই শহরে যেন আর কখনো তোমাকে না দেখি। গেট আউট। বলে সুধার হাত ধরে টানতে টানতে তিনি বেরিয়ে গিয়েছিলেন। নিজের টিনের সুটকেসে জামাকাপড় বইপত্তর পুরে তখনই সুধাদের বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন অজিতেশ। মনে পড়ে সেদিন বাড়িতে ফিরে যাবার লঞ্চ ছিল না, লঞ্চ পাওয়া যাবে পরের দিন সকালে। সারা রাত শহরের রাস্তায় রাস্তায় ঘুরে সকালে লঞ্চ ঘাটায় এসেছিলেন অজিতেশ। টিকিট ঘরটা ছিল নদীর পাড়ে। টিকিট কেটে অজিতেশ জেটির দিকে যাবেন সেই সময় দৌড়তে দৌড়তে সুধা এসেছিল। ঝাপসা গলায় সে শুধু বলেছিল, তোমাকে বাবা ওভাবে তাড়িয়ে দিল, আমাকে ক্ষমা করো অজিতেশদা। তুমি আবার এখানে এলে কেন? মেসোমশাই জানতে পারলে ভীষণ রাগারাগি করবেন। করুক রাগারাগি, তোমাকে তোমাকে একটা কথা বলবার জন্য আমি এসেছি। কি কথা? তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। আমি আমি তোমার জন্য অপেক্ষা করব অজিতেশদা। বুকের ভিতর তোলপাড় করে উঠেছিল অজিতেশের। সুধা আবার বলেছিল, আমার কথা তোমার মনে থাকবে অজিতেশদা? বলো না। থাকবে, নিশ্চয়ই থাকবে সুধা। লঞ্চ ছাড়ার ঘন্টা পড়ে গিয়েছিল, আর দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছিল না। অজিতেশ ঝাপসা গলায় বলেছিলেন, যাই। মনে পড়ে বাড়ি ফিরে যাবার কিছুদিন বাদেই পূর্ব বাংলায় সাম্প্রদায়িক খুনোখুনি শুরু হয়ে গিয়েছিল। গ্রামে থাকতে থাকতেই অজিতেশ শুনেছিলেন সেই দাঙ্গায় সুধার বাবা মারা গেছেন, আর সুধারা কোথায় চলে গেছে কেউ খবর দিতে পারেনি। দাঙ্গার পর হলো দেশভাগ। হাজার হাজার মানুষের সঙ্গে উদ্বাস্তু হয়ে অজিতেশরা এপার বাংলায় চলে এলেন। এপারে এসে বেঁচে থাকার জন্য নতুন করে যুদ্ধ শুরু হলো। প্রথম দিকে থাকতেন শিয়ালদা স্টেশনে, তারপর যাদবপুরের ওদিকে জবরদখল কলোনিতে বাঁশ টালি দিয়ে ঘর তুলে বাবা মা ভাই বোনদের নিয়ে গেলেন অজিতেশ। ইন্টারমিডিয়েট পর্যন্ত রেজাল্টটা ভালোই ছিল, তার জোরে রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টে চাকরি পেয়েছিলেন। সেটা ছেড়ে কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে এলেন ব্যাংকের চাকরিতে। পার্টিশনের পর পশ্চিমবাংলায় এসে কোনো দিকে তাকাবার সময় ছিল না অজিতেশের। একে একে ভাইদের মানুষ করতে হয়েছে তাকে, তাদের জন্য চাকরি টাকরি জোগাড় করে জীবনে দাঁড় করিয়ে দিতে হয়েছে, আবার বোনেদেরও বিয়ে দিতে হয়েছে। এইসব করতে করতে কবে যে জীবনের 50টা বছর পার করে এসেছেন কে জানে। সবাইকেই তিনি ঘর সংসার করে দিয়েছেন, শুধু নিজেরই বিয়ে টিয়ে করা হয়নি। কখন যে হাতের ফাঁক দিয়ে বিয়ের বয়সটা বেরিয়ে গেছে টেরই পাননি। সুধার কম বয়সের ফটোটার দিকে কতক্ষণ দাঁড়িয়েছিলেন মনে নেই। হঠাৎ হরিনারায়ণের ডাক কানে এলো, স্যার। চমকে ঘাড় ফেরাতেই অজিতেশের চোখ পড়েছিল একটু দূরে হরিনারায়ণ দাঁড়িয়ে রয়েছে, আর তার পাশে 47-48 বছরের একটি মহিলা এবং 13-14 বছরের একটি ছেলে আর 10-12 বছরের একটি মেয়ে। হরিনারায়ণ বলেছিলেন, এ আমার ছেলে রানা, আর এ আমার মেয়ে সমিতা, আর স্যার এ আমার স্ত্রী। রানা আর সমিতা অজিতেশকে প্রণাম করেছিল, কিন্তু সেই দিকে অজিতেশের লক্ষ্য ছিল না। ততক্ষণে তার চোখ এসে পড়েছে মহিলাটির দিকে। এত বছর বাদেও সুধাকে চিনতে অসুবিধা হচ্ছিল না।
বয়সের কিছু ভার নেমেছে তার শরীরে। সিঁথির কাছে 2-4টে চুল রূপোর তার হয়ে গেছে। তবু ধলেশ্বরী পাড়ের সেই খেয়ালি জেদি একরোখা মেয়েটাকে সময় ভেঙে চুরে একেবারে বদলে দিতে পারেনি। সুধাও একদৃষ্টে অজিতেশের দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ পর আধফোঁটা গলায় বলল, অজিতেশ তা না? এতকাল পরেও তাকে তবে চেনা যায়। সময় তাকেও একেবারে পাল্টে দিতে পারেনি। অজিতেশ বললেন, হ্যাঁ, এত বছর বাদে তোমাকে এখানে দেখব ভাবিনি সুধা। কেমন আছো তুমি? একদৃষ্টে তাকিয়ে থেকে সুধা হাসল, মন্দ কি, তুমি? এই চলে যাচ্ছে। হরিনারায়ণ অবাক বিস্ময়ে তাকিয়েছিল। এবার বলে উঠল, স্যার, আপনি আমার স্ত্রীকে চেনেন? তাই তো মনে হচ্ছে। ইস্ট বেঙ্গলে ওদের বাড়িতে 2 বছর থেকে আমি পড়াশোনা করেছি। এরপর চা এবং মিষ্টি টিষ্টি এলো। খেতে খেতে প্রচুর গল্প হলো। অজিতেশ নিজের কথা বললেন। দাঙ্গার পর কিভাবে মহিতোষের মৃত্যু ঘটেছিল, কিভাবে একটি মুসলমান মাঝি সুধাদের তার বাসায় নিয়ে এসে গোয়ালন্দে স্টিমারে তুলে দিয়েছিল, তারপর কলকাতায় এসে কিভাবে আত্মীয়র বাড়িতে অনেক কষ্টের মধ্যে দিন কেটেছে এবং কিভাবে শেষ পর্যন্ত হরিনারায়ণের সঙ্গে তার বিয়ে হয়, এইসব কথাই শুনে গেলেন অজিতেশ। শুধু একটা কথাই অজিতেশের জানা হলো না। সেদিন লঞ্চ ঘাটায় সুধা কথা দিয়েছিল যে তার জন্য অপেক্ষা করবে, তবু হরিনারায়ণকে বিয়ে করল কেন? পরক্ষণে তিনি ভাবলেন হয়তো এই বিয়েটা না করে সুধার উপায় ছিল না। তবু কথাটা তার মুখ থেকেই শুনতে ইচ্ছা করছিল অজিতেশের। কিন্তু হরিনারায়ণের সামনে তো আর সেই প্রশ্ন করা যায় না। তিনি ভাবলেন সুযোগ পেলে কথাটা জিজ্ঞাসা করবেন। এরপর থেকে হরিনারায়ণ অজিতেশকে প্রায়ই তাদের বাড়িতে নিয়ে যেতে লাগলো। বোঝা যায় সুধাই নিয়ে যেতে বলে। অজিতেশেরও খুব একটা খারাপ লাগে না। ব্যাংকের কাজ ছাড়া বাকি দিনটা একা একাই কাটতো এতকাল। এখন ওদের সঙ্গে গল্প করে সময়টা ভালোই কাটে। নিয়মিত যেতে যেতে ব্যাপারটাও নেশার মতো দাঁড়িয়ে গেল। মনে হলো সুধার যেন বিয়ে হয়নি, আর তিনিও এখনও সেই ইন্টারমিডিয়েট কলেজের ছাত্রই রয়েছেন। আর তারা ছোটনাগপুরের অভ্রখনির এই শহরে নয়, ধলেশ্বরী পাড়ের সেই ছোট্ট মফস্বল শহরে যেন ফিরে গেছেন। শেষ পর্যন্ত এমন দাঁড়ালো, প্রতিদিন ছুটির পর সুধাদের বাড়ি একবার না গেলে তার ভালোই লাগতো না। ছুটি টুটি হলে কোনোদিন সবাইকে নিয়ে অজিতেশ উশ্রী ফলস দেখতে যান, কোনোদিন যান পরেশনাথ পাহাড়ের দিকে, কোনোদিন বা দল বেঁধে মধুপুর কি গিরিডিতে পিকনিক করতে যান। কিন্তু হরিনারায়ণ এমনভাবে গায়ের সঙ্গে জুড়ে থাকে যে সেই কথাটা আর জিজ্ঞেস করা হয় না। দেখতে দেখতে কটা মাস কেটে গেল। তারপর সেই দিনটি এলো। সুধাদের বাড়ি বিকেলে অজিতেশের আসার কথা, কিন্তু সেই দিন দুপুরের দিকেই তিনি চলে এলেন। বাইরের ঘরের কাছাকাছি এসেই হরিনারায়ণকে তিনি ডাকতে যাবেন, হঠাৎই সুধার গলা শুনে তিনি দাঁড়িয়ে গেলেন। বোঝাই যাচ্ছিল যে সুধা হরিনারায়ণের সঙ্গেই কথা বলছে। আড়ি পেতে অন্যের কথা শোনার অভ্যাস অজিতেশের নেই। এটাকে তিনি নোংরামি মনে করেন। তবু তিনি না পারছিলেন এগুতে, না পারছিলেন পিছিয়ে যেতে। সুধা বলছিল, বিয়ে তো করেনি, এত বয়স হয়েছে, ছোঁকছোকানি যায় না, রোজ বিড়ালের মতো আমাদের বাড়ি ঘুরঘুর করতে আসে। আমি সব বুঝি, বুঝলে? হরিনারায়ণ বলল, তোমাদের বাড়ি যখন পড়াশোনা করতো তখন দুজনে প্রেমের সাগরে ভেসে বেড়াতে, তাই না? সুধা বলল, তোমার বুঝি তাই মনে হয়? আরে বাবা, আমি ছিলাম নাম করা পয়সাওয়ালা উকিলের মেয়ে, আর অজিতেশ দা গেঁয়ো স্কুল মাস্টারের ছেলে। দয়া করে আমার বাবা, বুঝলে, দয়া করে ওকে আমার বাড়িতে রেখে পড়িয়েছিলেন। আর যাকে দয়া করা হয় তার সঙ্গে কেউ প্রেম করে না, বুঝলে? বুঝলাম। আমি কোনোদিন ওর দিকে তাকাতামও না। তবে অজিতেশ দাই ড্যাব ড্যাব করে গরুর মতো আমার দিকে তাকিয়ে থাকতো। কিন্তু আমি ছিলাম অনেক উঁচু ডালের ফল, ওর হাত সেখানে কখনো পৌঁছয়নি। তারপরেই হঠাৎ হরিনারায়ণ বলে উঠল, যাকগে, এবার একটা কাজ করতে পারবে? কি?
30 বছর তো ব্যাংকের কেরানি হয়েই রইলাম। এই অজিতেশবাবুকে ধরে আমার যদি একটা প্রমোশনের ব্যবস্থা করে দাও, উনি রেকমেন্ড করলে হয়ে যাবে। আরে তুমি ভেবো না, ওর নাকে বড়শি আটকানো আছে। আমি যা বলবো তাই করবে, যেদিকে ঘোরাবো সেই দিকেই ঘুরবে। তোমাকে আমি কথা দিলাম, প্রমোশন হয়ে যাবে দেখো। শুনতে শুনতে স্তম্ভিতের মতো অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন অজিতেশ। এই সুধা কি সেই সুধা যে একদিন দৌড়তে দৌড়তে হাঁপাতে হাঁপাতে এসে তাকে বলেছিল তাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না? তাহলে কি অজিতেশ এতখানি বয়সে এসেও মানুষ চিনতে পারলেন না? অজিতেশ আর ওদের ডাকলেন না। ক্লান্ত এলোমেলো পা ফেলে ফিরে যেতে লাগলেন তার ছোট্ট কোয়ার্টারে। প্রফুল্ল রায়ের লেখা 7 গল্পটা এখানেই শেষ হলো। আশা করি ভালো লেগেছে আপনাদের। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। অন্য একটি ছোট গল্প নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি আপনাদের কাছে। নমস্কার, সবাই ভালো থাকবেন।